দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের। এর মধ্যেই পরিবর্তন এসেছে দেশের শাসন ব্যবস্থায়। লাগাম টেনে ধরা হয়েছে দুর্নীতির। পররাষ্ট্রনীতিতে এসেছে বড় পরিবর্তন। ইতিবাচক প্রভাব পড়েছে মানুষের চিন্তাতেও। নতুন সরকারের 1 মাসের আমলনামা তুলে ধরছেন সুফিয়ান ফারাবী। প্রধান উপদেষ্টা পদের রক্তস্নাত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার অনুরোধে ২৬ বছর বয়সী তরুণদের নিয়ে ৮৪ বছর বয়সী নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন নতুন বাংলাদেশ পরিচালনার। জন আকাঙ্ক্ষা পূরণের শপথ নেয়া অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। লাগাম টেনেছে দুর্নীতিতে, স্বচ্ছতা নিশ্চিত করায় শুধু পদ্মা সেতুতেই ১৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। কমেছে জ্বালানি তেলের দাম, কিছুটা স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারেও। ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে শাস্তি পাওয়া ৫৭ প্রবাসীর মুক্তির ব্যবস্থা করেছে সরকার। অথচ ভোট ডাকাত শেখ হাসিনা সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন তাদের মুক্তির বিষয়ে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ। অন্যদিকে বিমানবন্দরে প্রবাসীদের হেনস্থার বিষয়টি কঠোরভাবে দমন করছে অন্তর্বর্তী সরকার। এয়ারপোর্টে ফিরেছে স্বস্তি। ভারত থেকে নেমে আসা পানির ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা দেয় স্মরণকালের ভয়াবহ বন্যা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১,০০০ কোটি টাকার তহবিল গঠন করার মাধ্যমে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সরকার। অন্যদিকে ৬০ লাখেরও বেশি পানিবন্দী মানুষের পাশে দাঁড়ায় ১৬ কোটি মানুষ। এর মাধ্যমে গড়ে ওঠে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য। শেখ পরিবারের নির্যাতন থেকে মুক্ত হয়ে পুরো দেশ পরিণত হচ্ছে এক পরিবারে। তবে বেকায়দায় পড়েছে দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তারা। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তারা। আইনের আওতায় এসেছে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত বেশ কয়েকজন মন্ত্রীও। ভারতের প্রতি অনমনীয় সুরে কমেছে সীমান্ত হত্যা। বাংলাদেশি নাগরিক স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ। এর প্রতিক্রিয়াতে কঠোর বার্তা দিয়েছে ঢাকা। তিস্তার পানি বন্টন নিয়েও জানানো হয়েছে দাবি আদায়ের কথা, যা ইতিপূর্বে ছিল অকল্পনীয়। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, তা পূরণের চেষ্টা চালাচ্ছে সরকার। দ্রুত সময়ে আরো জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে সরকার, এমনটাই দাবি সবার। সুফিয়ান ফারাবী, আরটিভি। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষজ্ঞরা বলছেন সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেয়া সহ বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। তবে এত অল্প সময়ে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তা করা বেশ কষ্টসাধ্য। যে বিশাল জন আকাঙ্ক্ষার ধারক হিসেবে দায়িত্ব নিয়েছে এই সরকার, জনগণের সেই আস্থা ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন শেষ হয় ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে। এরপর রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক মিলে সিদ্ধান্ত নেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। ৬ আগস্ট বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে দেশ পরিচালনার দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল ৮ আগস্ট প্রধান উপদেষ্টা সহ মোট ১৩ জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। পরবর্তীতে ৩ ধাপে এখন উপদেষ্টার সংখ্যা ২১ জন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্ণ হয়েছে। এখনও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। থানাগুলোতে পুরোদমে কাজ শুরু করতে পারেনি পুলিশ সদস্যরা। কিছু সরকারি বেসরকারি সংস্থার প্রধানদের সরিয়ে নেওয়া হলেও সুশাসন প্রতিষ্ঠা এখনও নিশ্চিত হয়নি। অস্থিরতা চলছে নিত্যপণ্যের বাজারেও। চাঁদাবাজি কিছুটা কমলেও বাজার সিন্ডিকেটের কারণে দাম এখনও সাধারণের নাগালের বাইরে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ আবু আলম শহীদ খান বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে এমন কিছু সংস্কার করতে হবে যার মধ্য দিয়ে পুনর্জন্ম হবে বাংলাদেশের। মানুষের আকাঙ্ক্ষা অনেক, এবং সেই আকাঙ্ক্ষার সাথে দৌড়ানো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটু সময় লাগবে। সময় তো হাতের থেকে বেরিয়ে যাবে। আমরা চাই, নাগরিকরা চায়, জনগণ চায়, জন আকাঙ্ক্ষা হলো যে দ্রুত অনেক কিছু করা দরকার।
মেবি তখন 8 ঘন্টার বদলে আমাদের 18 ঘন্টা কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলছেন, বর্তমান সরকার জনগণের দাবি মেটানোর জন্য কাজ করছে, যার বাস্তবায়ন করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সরকারকে যে বিশাল জন আকাঙ্ক্ষার ধারক হিসেবে সে দায়িত্ব নিয়েছে, সেই জন আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে থাকা, অর্থাৎ সেই জন আকাঙ্ক্ষার যে আস্থা, সেই আস্থাটার তাকে ধরে রাখতে হবে। তো সেই ধরে রাখাটাই হচ্ছে একটা বড় রকমের চ্যালেঞ্জ। সরকার কোন কোন বিষয়ে সংস্কার করতে চায় তার একটি স্পষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করাও প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। একটা যদি কর্মসূচি দেয়, পথরেখা দেয় যে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি, এই সংস্কারগুলো করতে চাচ্ছি, তাহলে আমরা সময় সম্পর্কে একটা ধারণা পেতে পারি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। 10 বছর আগে স্বামী হারিয়েছেন, এবার একমাত্র ছেলে মামুনকে হারিয়ে পাগল প্রায় পটুয়াখালীর গলাচিপার হেলেনা বেগম। গত 22শে জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্মস্থল থেকে মামুনকে ধরে নিয়ে যায় পুলিশ। এর 16 দিন পর হাসপাতালের মেঝেতে তার মরদেহ খুঁজে পায় স্বজনরা। হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। গলাচিপার প্রত্যন্ত এলাকা চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রাম। মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে কোনো রকমে চলতেন হতদরিদ্র পরিবারের যুবক মামুন। অর্থাভাবে পিতৃহীন পরিবারের 5 সদস্যের মুখে হাসি ফোটাতে চলে আসেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখানে এক দোকানে কাজ করে যা আয় হতো তা দিয়েই কোনো রকমে চলত পরিবারটি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে কর্মস্থল থেকে মামুনকে ধরে নিয়ে বেধড়ক পেটায় পুলিশ। শত চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেনি পরিবারের সদস্যরা। 16 দিন পর হাসপাতালে মামুনের মরদেহের সন্ধান পায় স্বজনরা। 16 দিন তেমন কোনো আমাকে দেয়া সাক্ষাৎ কোনো কিছু করতেই দেয় না, আমরা দেখতেই পারিনি। হ্যাঁ, লাশটা বার করে লাশটা দেখলাম। আজ কবরে যে কাম দেখা, বাবা তুমি আর ওঠো, বাবা ওঠো, তোমার লই ঢাকা যাবো, আর তোমার দেশে থা লাগলো, তুমি অসুস্থ করতে পারো না। আজ মাইয়েটা পোলাটা আমি তো কি খাবো, আমি কি করবো, কই যাবো, আমার তো কোনো অনুষ্ঠান নেই। একমাত্র ছেলের শোকে মানসিক ভারসাম্য হারিয়েছেন বৃদ্ধা মা। এখন আর কথা বলতে পারেন না, শুধু চেয়ে থাকেন নিষ্পলক। বাড়ির পাশে কবর দেখে অধিকাংশ সময় কাটে স্ত্রী ও সন্তানদের। এখনো বাবার অপেক্ষায় খুনসুটিতে ব্যস্ত থাকে অবুঝ সন্তান। কান্নাকাটি করছিলাম, দেখা করতে চেয়েছিলাম, দেখা হইবে না। অসহায় পরিবারটিতে নেই কোনো উপার্জনক্ষম ব্যক্তি। তাদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী। সংসার খুব বেহাল দশায় আছে, সংসার চালানোর মতো এই সংসারের কোনো কর্ণধার নাই। এখন অসহায়ের মধ্যে দিন কাটছে এরা। এখন আমরা মোটামুটি দেখি, আমরা কতদিন দেখবো, আমাদেরও সেই সম্পদ নাই। এখন তারা খুব দুর্গতিতে আছে। তারা আমরা সরকারের কাছে কিছু সাহায্য চাই। তারা 2 ছেলে মেয়ে আছে, এখন সংসার চলার মতো কোনো ব্যবস্থা নেই। সন্তানদের অনাগত ভবিষ্যতের কথা ভেবে অশ্রুসিক্ত জাকিয়া বেগম বিচার চাইলেন আল্লাহর কাছে। রেজওয়ান শরীফ, RTV। চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশনের জাহাজ কাটার সময় বিস্ফোরণে ঘটনায় দগ্ধ 12 জনের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গুরুতর দগ্ধরা হলেন বরকতুল্লাহ, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হাবিব, আলামিন, আবুল কাশেম, খায়রুল ও আহমেদুল্লাহ। নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করায় এই দুর্ঘটনা বলে অভিযোগ শিপইয়ার্ডের শ্রমিকদের। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর শাহ মোহাম্মদ হিলাল উদ্দিনকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে শনিবার সোনাইছড়িতে শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এগারোটার দিকে আমার সাথে আমার বাবা কথা বলার পরে কিছুক্ষণের ভিতরে কল দিতেছি, কল ধরতেছে না। 14 জন ছিল, ওরা 14 জন ছিল। 14 জনের ভিতরে 7 জনের অবস্থা গুরুতর ছিল। কাটিং করার সময় বাস্ট হয়ে গেছে, তারা ছিল ইঞ্জেলুমের ভিতরে, তো তখন এইভাবে তুলে নিয়ে এসে আর কি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর জাতীয় প্লাস্টিক সার্জারি ও বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সুমন তানভীর।
তানভীর, যারা ভর্তি হয়েছেন তাদের সর্বশেষ কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। সিনথি, আসলে একটু প্রথম দুঃখের খবর দিয়েই বলি যে সংবাদটা আপনি দিচ্ছিলেন এবং কালকে আসলে সীতাকুণ্ডে এই বিস্ফোরণের পর 12 জনের থেকে আপনারা জানি যে 8 জনের অবস্থা গুরুতর বিবেচনায় কিন্তু কালকে চট্টগ্রাম থেকে রাতে এই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং সকালে এসে আমরা যেটা জানতে পারলাম যে ভোরে কিন্তু এই 8 জনের একজন কিন্তু আসলে মারা গিয়েছেন, আর যে 7 জন এখন পর্যন্ত ভর্তি আছেন তাদের 5 জন কিন্তু এখন স্টিল নাও তারা কিন্তু আইসিইউতে আছেন। সো আপনি বুঝতেই পারছেন যে আসলে সবার এমনিতেই আসলে অগ্নিদগ্ধ যারা থাকেন এর যে কোনো ঘটনারই হোক বেশিরভাগেরই 10% পুড়ে গেলে, অর্থাৎ শ্বাসনালী যেহেতু বেশিরভাগের পুড়ে যায় কিংবা আঘাত হয়, তো সেই জায়গা থেকে কিন্তু আসলে ডাক্তাররা বলেন যে সবার অবস্থাই আশঙ্কাজনক। কিন্তু এখানে যারা আসলে আছেন, আমি যদি আপনাকে বলি যে 7 জন ভর্তি আছেন, তার ভিতরে কিন্তু একজন আমি যদি খায়রুল ইসলাম যার কিন্তু দগ্ধের পরিমাণ 80%, আবুল কাশেম যার দগ্ধের পরিমাণ 70%, জাহাঙ্গীর আলম, হাবিব, এদের সবার কিন্তু আসলে দগ্ধের পরিমাণ আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে প্রায় 50% ওপরে। এবং আমি বলছিলাম যে এই যে খায়রুল, আবুল কাশেম এরা যারা আছেন, অর্থাৎ যাদের 70 থেকে 80% আসলে দগ্ধ হয়েছে, তারা কিন্তু আসলে আমি বলছিলাম যে এর আগে আমরা যত ঘটনা এরকম যারা দগ্ধ হন ডাক্তারদের সাথে যখন কথা বলি তারা কিন্তু সবাই বলেন যে আসলে 10% যখন একটি মানুষের দগ্ধ হয় এবং শরীরের আসলে শ্বাসনালীতে আঘাত হয় তারপরে কিন্তু আসলে তাকে তারা আশঙ্কাজনক হিসাবেই কিন্তু তারা উল্লেখ করেন এবং সেই হিসেবে তার ট্রিটমেন্ট চলে। তো এখানে যে 7 জন ভর্তি আছেন তার 3 জনের বেশি কিন্তু আসলে শরীরের দগ্ধের পরিমাণ প্রায় 70% এবং 70%-এর বেশি আছে 2 জন। সেই জায়গা থেকে কিন্তু বলাই যায় যে কারো অবস্থায়, শুধু আমরা না, এটা চিকিৎসকরাও বলছেন যে খুবই সংকটাপন্ন অবস্থা কিন্তু আসলে চলছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা এখানকার যারা কর্তব্যরত চিকিৎসকরা আছেন তারা কিন্তু করে যাচ্ছেন। তো এই ছিল আসলে সীতাকুণ্ডের বিস্ফোরণে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এদিকে নারায়ণগঞ্জে গেল 4 বছরে প্রায় 2500 অগ্নিকাণ্ডে 97 জন প্রাণ হারান। জেলায় প্রতি বছর গড়ে 600-র বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘিঞ্জি এলাকায় গড়ে ওঠা অগণিত কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান আর ঘন বসতির কারণে জেলাটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। অথচ এখানে নেই কোনো বার্ন ইউনিট। আগুনে পোড়া রোগীদের চিকিৎসা নিতে চরম ভোগান্তিতে পড়তে হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। আয়তনে ছোট আর জনসংখ্যার দিক দিয়ে দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ জেলা। ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণে প্রাচীনকাল থেকেই জেলাটিতে অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে। কাজের সন্ধানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন বহু মানুষ এখানে আসেন। সরকারি হিসেব বলছে 683 বর্গ কিলোমিটারের নারায়ণগঞ্জ জেলার জনসংখ্যা 35 লাখ। তবে বাস্তবে ছোট্ট এ জেলাটির জনসংখ্যা 1 কোটিরও বেশি। শহর জুড়ে অপরিকল্পিত কলকারখানা, দোকানপাট আর যত্রতত্র বাসাবাড়ির কারণে প্রায়ই ঘটে ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিসের হিসেবে জেলায় 2020 থেকে 2023 সাল পর্যন্ত 2444টি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 97 জনের। মেঘনা ডিপো, সেজান জুস কারখানা, তল্লা মসজিদে ভয়াবহ আগুন সহ অন্যান্য ঘটনায় বহু মানুষ হতাহত হন। অথচ জেলাটিতে নেই কোনো বার্ন ইউনিট। তল্লা মসজিদে বিস্ফোরণ হয়েছিল গ্যাসের কারণে, আমার 2 ছেলে ওখানে আগুনে দগ্ধ হয়েছে। তো এই চিকিৎসাটা যদি আমাদের নারায়ণগঞ্জে যদি থাকতো তাহলে আমার এই 2 ছেলেকে বাঁচানো যেত। এখানে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো বার্ন রোগীদের জন্য, অগ্নিদগ্ধ রোগীদের জন্য ব্যবস্থা নাই। গার্মেন্টস শিল্পের জন্য বিখ্যাত এই অঞ্চলকে দেশের অন্যতম ধনী জেলা বলা হলেও অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যবস্থা না থাকাকে দুঃখজনক বলছে সচেতন মহল। মাঝে মাঝে বিভিন্ন কোনো শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এই অগ্নিদগ্ধ রোগীদেরকে ঢাকা নিয়ে যেতে যেতে অনেকেই মৃত্যুমুখে পতিত হয়। অনেকেই আপনার প্রাথমিক চিকিৎসা না পেয়ে তারা দীর্ঘজীবীভাবে
এই অগ্নিদগ্ধ রোগে আক্রান্ত হয়ে তারা অকর্মণ্য হয়ে পড়ে থাকেন। অনেক লোক ওই বার্ন ইউনিট ঢাকার বার্ন ইউনিট নিতে নিতে রাস্তায় মৃত্যুবরণ করে। এই জন্য আমরা দাবি জানাচ্ছি নারায়ণগঞ্জ শহর বা শহরের আশেপাশে যে কোনো জায়গায় একটা বার্ন ইউনিট গড়ে তোলা অত্যন্ত জরুরি। সিভিল সার্জন বলেন, অগ্নিঝুঁকিতে থাকা এই জেলায় বার্ন ইউনিট থাকা জরুরি। অন্য জেলাগুলোর চেয়ে নারায়ণগঞ্জে এর প্রয়োজনীয়তাটা অনেক বেশি। এখানে আমাদের হাসপাতালগুলোতে অ্যাটাচ করে অথবা আলাদাভাবে একটা বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিট দ্রুততম সময়ের ভিতরে হওয়া উচিত। আগুনে পোড়া রোগীদের জীবন বাঁচাতে দ্রুত বার্ন ইউনিট চালুর পাশাপাশি শহরে অগ্নিঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। নুসরাত জাহান সিনথি, আরটিভি। দিনাজপুরের হিলিতে ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহক। তাদের অভিযোগ, সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও মাসের ব্যবধানে বিল দিতে হচ্ছে কয়েক গুণ। 2 মাস ধরে বিদ্যুৎ বিলের কাগজে হিসাব মিলছে না অধিকাংশের। সংশ্লিষ্ট দপ্তরের সমস্যার কথা বারবার জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। অন্যদিকে বিষয়টি অস্বীকার করছে বিদ্যুৎ বিভাগ। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। দিনাজপুরের হিলিপল্লী বিদ্যুৎ সমিতি 2-এর আওতায় হাজার হাজার গ্রাহক প্রতি মাসে ভুতুড়ে বিলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে অভিযোগ দিতে গেলে বিল কমানোর পরিবর্তে গ্রাহকদের নানা রকম অযৌক্তিক কথাবার্তা শুনিয়ে বিদায় দেওয়া হচ্ছে বলছেন অনেকে। আমার বিল ছিল আগে 2000 টাকা, এখন বিল আমার এই মিটার ভাড়া, এই ভাড়া, সেই ভাড়া দিয়ে আমার বিল হয়ে গেছে এখন 4500 টাকা। এখন এই বিল দেওয়া তো খুব সমস্যা। এদের বলতেছি এটা কিভাবে হলো, এরা কোনো মিলিয়ে দিতে পারে না। আমি দিন আনি দিন খাটি, কিন্তু এই 2292 টাকা আমি কিভাবে দেব? আমার বাসায় হচ্ছে 3টা, মানে একটা ছোট ফ্যান, 2টা বড় ফ্যান আর একটা টিপি, তাছাড়া আর কিছু না। হিলিপল্লী বিদ্যুৎ সমিতি 2-এর হাকিমপুর উপজেলার জোনাল অফিসে বর্তমানে গ্রাহক সংখ্যা 38,000। তাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে মিটার ভাড়া, সার্ভিস চার্জ, সিস্টেম লস সহ নানা বাহানায় তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ বিল। এমনকি তীব্র গরমে বেশিরভাগ সময় লোডশেডিং সহ্য করলেও মাস শেষে ঠিকই গুনতে হয়েছে মাত্রাতিরিক্ত বিল। 2 মাস আগে বিল দিলাম 1200-1300 টাকা, আর এই মাসে বিল আছে প্রায় 15-16 টাকা। এটা কি ঘন ঘন লোডশেডিং এর জন্য হচ্ছে না মিটারে? এই জন্য আমরা অফিসে আসলাম, অফিসের বলতে আমরা কিছু বলতে পারবো না। আমার বিদ্যুৎ বিল অতিরিক্ত বেশি আসাতে আমি অফিসে আসলাম। গত মাসে বিল দিয়েছি 740 থেকে 45 টাকা। এই মাসে আমার বিদ্যুৎ বিল আসছে 4000 টাকা। তবে এসব অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিদ্যুৎ অফিস বলছে, প্রচন্ড গরমে চাহিদার তুলনায় বিদ্যুতের ব্যবহার বেশি হওয়ায় বিলও বেশি আসছে। প্রায় 100টার মতো কমপ্লেনের উপর তদন্ত করেছি, কোনোটাই রিডিং এর থেকে বেশি নেই। গ্রাহকের ব্যবহারের উপর ডিপেন্ড করে আসছে। ইভেন ওখানে আমার কিলোওয়াটও আছে, ব্যবহার কেমন হয় সেটা তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, আরটিভি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, হিলিতে ভুতুড়ে বিল আসার বিষয়ে জানাবেন, এ নিয়ে গ্রাহকরা কি বলছেন? জি, আপনাকে জানিয়ে রাখি, আমি এখন অবস্থান করছি হিলি সাব জোনাল অফিস 2-এ। আপনাকে জানিয়ে রাখি যে আসলে গত কয়েক মাস থেকে কিন্তু হিলির বিভিন্ন গ্রাহকদের অভিযোগ রয়েছে যে ভুতুড়ে বিলে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সেই সঙ্গে কিন্তু ঘন ঘন লোডশেডিং কিন্তু তারা অতিষ্ঠ। আপনাকে জানিয়ে রাখি, আমি কিন্তু এখন যেখানে আছি এখানে আজকেও কিন্তু কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বললাম। তারা যেমনটি জানিয়েছে যে আসলে তাদের যে গত মাসে যেমনটি বিল এসেছিল তার তুলনায় অর্থাৎ 3 থেকে 4 গুণ কিন্তু তারা বেশি বিল এসেছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছে। তবে তাদের অভিযোগটাকে কিন্তু এখানকার যে পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর কর্মকর্তা রয়েছে বিশ্বজিৎ সরকার, তিনি যেমনটি বলছেন যে আসলে অতিরিক্ত ব্যবহারের কারণে, গরমের ব্যবহারের কারণেই কিন্তু মূলত তাদের এই বিলটি আসছে, এমনটি কিন্তু তারা বলছে। তবে গ্রাহকরা বলছে যে আসলে এটার যে প্রতিকার বা এটার যে একটা যে সমাধান, সেটি কিন্তু তারা এই অফিসে এসেও পাচ্ছে না। অনেক সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে, কর্মকর্তারা অনেক সময় তাদেরকে মিটার চেঞ্জ পরিবর্তন করার কথা বলছে। এই মিটারগুলো পরিবর্তন করেও কিন্তু তাদের কোনো প্রকার সমাধান হচ্ছে না। এতে কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করছে এখানকার গ্রাহকদের মাঝে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে আসলে এর সঙ্গে কিন্তু একটি বিষয় সংযুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে ঘন ঘন লোডশেডিং। এখানকার যে পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ কিন্তু প্রতিদিন চাহিদা রয়েছে 6 মেগাওয়াট, সেটি কিন্তু তার বিপরীতে পাচ্ছে কিন্তু 2 থেকে 2.5 সর্বোচ্চ 3 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ পাচ্ছে, যার জন্য কিন্তু ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তবে গ্রাহকদের আরেকটি যে অভিযোগ রয়েছে যে এই যে ঘন ঘন লোডশেডিং এর কারণে কিন্তু অনেক সময় তাদের বিল বেশি আসছে কিনা, এটিও কিন্তু খতিয়ে দেখার কিন্তু তারা কিন্তু অনুরোধ জানিয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে যে ভুতুড়ে বিলে অতিষ্ঠ এলাকাবাসী। তো এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি থেকে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।
ফেনীর সব উপজেলাতে বন্যার উন্নতি হলেও দাগনভূঞাতে পানি কমছে ধীর গতিতে। গোমতী ডাকাতিয়া নদীর পানিতে তলিয়ে আছে সিন্ধুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, জায়লস্কর, মাতুভূঞা ও রামনগর ইউনিয়ন। ডান্নার খালের কারণে গত 1 মাস ধরে পানিবন্দী আছে দাগনভূঞা সদর ও ইয়াকুবপুর ইউনিয়নের মানুষ। বন্যায় কয়েক হাজার মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফেনী বসুরহাট আঞ্চলিক মহাসড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে গাড়ি বিকল হওয়ার পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে। নোয়াখালীতে পানিবন্দী কয়েক লাখ মানুষ পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। লক্ষ্মীপুরে পানি কমলেও টাকার অভাবে ঘরবাড়ি মেরামত করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দুর্গতরা। কুমিল্লার নিচু এলাকায় পানিবন্দী মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। বন্যার পানি নেমে যাওয়ার পর এলাকার পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, পানি কমার পর এলাকার কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু উন্নতি হচ্ছে ধীর গতিতে। অনেক এলাকার যে পানি সেগুলো কিন্তু কমতে শুরু করেছে। তবে ধীর গতিতে পানি কমার কারণ হচ্ছে আপনারা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে রহমতখালী খাল রয়েছে, সেই রহমতখালী খাল সহ যে ভুলুয়া নদী রয়েছে, সেই ভুলুয়া নদীতে যে অবৈধ যে স্থাপনা রয়েছে, মাছের গ্যার রয়েছে, অবৈধ যে দখল রয়েছে, সেই দখলের কারণে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যে পানি প্রবাহে, সে কারণে কিন্তু ওই যে পানি বন্যার যে পানি সেটি ঠিকমতো নামতে পারছে না এবং এতে করে অনেক এলাকার যে জলাবদ্ধতা, বন্যার পানিতে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে এবং এসব এলাকার যে মানুষজন যারা রয়েছে তারা কিন্তু খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ বন্যার পানিতে তাদের যে ঘর বাড়ি যে নষ্ট হয়ে গিয়েছে সেগুলো মেরামত করা নিয়ে কিন্তু তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এবং সেই ভোগান্তির সাথে যুক্ত হয়েছে যে পানিবাহিত যে রোগ, সেই পানিবাহিত রোগের যে প্রকোপও দেখা দিয়েছে। গত কয়েকদিনে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে ডায়রিয়া আক্রান্ত রোগী এবং চর্মরোগ আক্রান্ত রোগীর চাপ বেড়েছে এবং হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা সেবা দিতে এক প্রকার তারা হিমশিম খাচ্ছেন এবং আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার যারা বন্যা কবলিত রয়েছে তাদের যে পুনর্বাসনে যে জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন তারা কিন্তু কাজ করছেন। সিনথিয়া, ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও ছড়িয়ে পড়েছে সহিংসতা। গতকালের ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে তথ্য জানায় এনডিটিভি। ভয়াবহ এই সহিংসতার পর জিরিবামে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জিরিবামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন জরুরি অবস্থা চলাকালে একসঙ্গে 5 জন বা তার বেশি মানুষ জড়ো হতে এবং সঙ্গে কেউ অস্ত্র বহন করতে পারবেন না। এছাড়া অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। যেসব অস্ত্র বহন করা যাবে না তার মধ্যে রয়েছে পিস্তল, তলোয়ার, লাঠি, পাথর এবং যে কোনো ধারালো বস্তু। আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার 1 মাস পূরণ হলো আজ। কলকাতায় বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আজ সকাল থেকে রাত পর্যন্ত নানা আঙ্গিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখর হবে কলকাতা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনন্দবাজার পত্রিকা। এবার কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। আরজিকর কাণ্ডে প্রথমবারের মতো প্রতিবাদে পথে নামছেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা। বিকেল 5টায় টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তারা। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। আজ কিন্তু সেই দিন, অর্থাৎ 8ই সেপ্টেম্বর, প্রায় একটা মাস পূর্ণ হতে চলেছে। গত মাসের 9ই আগস্ট সকালবেলা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তরুণী চিকিৎসক যার মৃতদেহ পাওয়া গিয়েছিল সে কর্মরত অবস্থায় ছিল। আজকে 30 দিন পূর্ণ হচ্ছে, কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতেই কাঁদছে। গত মাসের 9ই আগস্ট সকালে যখন তার মৃতদেহ পাওয়া গেছিল, প্রথম পর্যায়ে প্রাথমিক তদন্তের মধ্য থেকে উঠে এসেছিল তাকে ধর্ষণ এবং খুন করে হত্যা করা হয়েছে। তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ এবং সিআইডি এবং একটি সিট গঠন করা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসনের তরফে। 24 ঘন্টার মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরবর্তী পর্যায়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার চলে যায় দেশের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে এবং পরবর্তী পর্যায়ে এই খুনের মামলার ঘটনা চলে যায় দেশের
কলকাতা হাইকোর্ট থেকে দেশের শীর্ষ আদালতের কাছে। 1 মাস পূর্ণ হতে চলেছে মাত্র। দেশের শীর্ষ আদালতে গত মাসের 20 তারিখ একটি শুনানি হয়েছিল। গত 5ই সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত সেই শুনানি পিছিয়ে গিয়ে আগামীকাল অর্থাৎ আগামী 9ই আগস্ট আগামীকাল সেই শুনানি কিন্তু কলকাতা দেশের শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা। ইতিমধ্যে এই খুনের মামলার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে কিনা সে বিষয়ে কিন্তু সিবিআই এবং ইডি তদন্তভার গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালতের নির্দেশে। সেই জায়গা থেকে সেই কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং কলেজের বেশ কিছু পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু আধিকারিককে বিভিন্ন পর্যায়ের আধিকারিককে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। খেলার খবর ফুটবল। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোববার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচে 3 পয়েন্ট পেলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে তাই ভুলগুলো শুধরে আরও ভালো খেলার লক্ষ্য জামাল ভুঁইয়াদের। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।